এটি নিউজ দেখছেন, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো কিভাবে বন্ধ হবে পলিথিন এই বিষয় নিয়ে। আজ আমরা কথা বলবো, আমাদের সঙ্গে একজন গেস্ট উপস্থিত রয়েছেন, কিন্তু তার আগে আমরা একটু ছোট্ট করে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের বলা হয়েছে 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশে 2002 সালে 1 মার্চ আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়। বাজার থেকে পলিথিনের ব্যবহার এখনও কমেনি, বরং আইনের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও 20 বছর ধরে বেড়েই চলেছে পলিথিনের উৎপাদন এবং ব্যবহার। এরপর সরকার 2010 সালে আরও একটি আইন করে। এই সংক্রান্ত একটি রিপোর্ট আমরা একটু দেখব দর্শক। দর্শক, রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছয়নি। আমরা একটু দেখব যে 2002 সালে এইটি নিষিদ্ধ হবার পরেও কিভাবে আসলে 20 বছর ধরে পলিথিনের ব্যবহার বেড়েই চলেছে এবং 1 অক্টোবর কিন্তু আসলে খুব কঠোরভাবে এই আইন নিয়ে কাজ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে। সৈয়দা রেজওয়ানা চৌধুরী এবারে একেবারে খুব কঠোরভাবে এই আইন নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করেছেন। 1 নভেম্বর থেকে সুপার শপের পাশাপাশি আসলে বাজারেও এই আইন নিয়ে কাজ করা হবে, বাজারেও পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হবে। দর্শক, পলিথিন ব্যবহার নিয়ে আরও কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। আমন্ত্রণ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। আজ আমাদের আলোচনার বিষয় কিভাবে বন্ধ হবে পলিথিন। এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। আজ আমরা কথা বলবো তার সাথে পলিথিন কিভাবে বন্ধ হবে এই বিষয় নিয়ে। 1 অক্টোবর থেকে সুপার শপগুলোতে পলিথিন বন্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে জানতে চাই যে অল্টারনেটিভ হিসেবে বাজারে কি নিয়ে আসা হবে পলিথিনের? জি দেখুন, পলিথিন ব্যবহার হচ্ছে কিন্তু নিজেই একটা অল্টারনেটিভস হিসাবে। একসময় আমরা যেই ব্যাগগুলো ব্যবহার করতাম, কাপড়ের তৈরি, কাগজের তৈরি কিংবা পাটের তৈরি, সেই ব্যাগগুলোকে হটিয়ে দিয়ে পলিথিন নিজের জায়গা করে নিয়েছে। অতএব পলিথিনকে যখন আমরা আবার হটাতে চাইবো, বাজার থেকে ফেজ আউট করতে চাইবো, তখন হয় আমাদের পূর্ববর্তী যেই অবস্থা ছিল সেখানে যেতে হবে, অথবা তার থেকে আরও বেটার কিছু আমাদেরকে নিয়ে আসতে হবে। সো বিকল্পের জন্য এখন যেটি একসময় ডিগ্রেডেবল যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ব্যাগ, সেটি ছিল না। পাটের তৈরি, কাগজের তৈরি, পাট এগুলো ছিল, কিন্তু তার সাথে বিভিন্ন তন্তুর তৈরি যেই ম্যাটেরিয়ালগুলো, যেগুলোকে হয়তো ডিগ্রেডেবল প্লাস্টিক বলছে, ওই জাতীয় জিনিসগুলো ছিল না। সোনালী ব্যাগ সহ আরও বিভিন্ন ধরনের ব্যাগ আমরা দেশে বিদেশে সব জায়গায় আমরা দেখি। এই ব্যাগগুলো ডিগ্রেডেবল, এই ব্যাগগুলো তেলাপোকা খেয়ে ফেলছে, আমরা এক জায়গায় রাখলে আমরা দেখতে পাচ্ছি। সো এগুলো পানির সাথে গেলে বা এগুলো ব্যবহারের পরে যখন প্রকৃতিতে যাবে, এগুলো মাটির সাথে মিশে যাবে অল্প সময়ের মধ্যে, যেটি প্লাস্টিকে মিশতো না। ফলে সে মাটি, পানি, বায়ু সবগুলোকে দূষিত করতো, মানুষের শরীরে পর্যন্ত আসছে। এই কারণে আমাদেরকে খুব সচেতনভাবে খেয়াল রাখতে হবে। আজ থেকে 22 বছর আগে 2002 সালে এই পলিথিনকে কিন্তু একবার ব্যান করা হয়েছে। সে ব্যান করা জিনিস, নিষিদ্ধ জিনিসকে আবার আমরা নিয়ে আসছি, আবার নতুন করে তাকে ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা দিচ্ছি। উৎপাদনের উপরে আমাদের নিষেধাজ্ঞা অলরেডি আছে। তার মানে এটা মানুষের যে হ্যাবিট যেটা আছে, মানুষের আচরণ যেটা আছে, তার সাথে সম্পর্কযুক্ত। তবে এইটুকুও খেয়াল রাখতে হবে, আমরা যদি বাজারে উপযুক্ত বিকল্প দিতে না পারি, তাহলে সেই 22 বছরের পিছনে সেই একই জায়গাতে আমরা চলে যাব। বিকল্পের ব্যবস্থা না করেই আমরা আগেই কেন নিষেধাজ্ঞাটা দিলাম? এটি অনেকটা বলা যায় যে সিম্বলিক বলা যায় এখন, কারণ আমরা সবাই একমত হয়েছি যে পলিথিন বা প্লাস্টিকগুলো আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। এখন আইন তো নিষিদ্ধ তো আছেই। সো এই মানুষের সচেতনতা এবং সম্পৃক্ততার বিষয়টি সামনের দিকে আনতে হবে।
এইটি ছাড়া তো আর কোনো মানে বিকল্প নাই। আমাদের কি করতে হবে, নিষিদ্ধ ঘোষিত একটা জিনিসকে আবার নিষিদ্ধ ঘোষণা করা কিংবা এটাকে ব্যবহার না করতে বলার আমাদের তো বলতেই হবে। সাথে সাথে গুরুত্বপূর্ণ যে এই ধরেন গতকালকে পরিবেশ মন্ত্রণালয়ে কিন্তু এই পলিথিনেরই বিকল্প হিসাবে পাটের তৈরি বা অন্যান্য বস্তুর তৈরি যে ব্যাগের একটি মেলা হয়ে গেল। অর্থাৎ সরকারের পক্ষ থেকে আগ্রহ এবং আন্তরিকতা লক্ষ্য বা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। সেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও কিন্তু অংশগ্রহণ করেছে। আবার আগামীকালকে সুপার শপের সাথে সাথে কিন্তু এয়ারপোর্টেও অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতেও কিন্তু এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণার ঠিক আবার পুনরায় কার্যকর হতে যাচ্ছে। তার মানে হলো মানুষদেরকে এটাতে সাথে সম্পৃক্ত করা এবং আমরা যাতে এখন আর পলিথিনের উপর নির্ভরতা কমিয়ে আমরা যাতে ব্যাগের কাপড়ের তৈরি, কাগজের তৈরি বা অর্থাৎ যেটি ডিগ্রেডেবল, পরিবেশ বান্ধব এই ধরনের ব্যাগের প্রতি আমরা যাতে আগ্রহ তৈরি করতে পারি, সেই কারণে এই প্রচেষ্টাটি আগামীকাল থেকে সিম্বলিক অর্থে শুরু হচ্ছে। পূর্বে এই ধরনের ব্যাগগুলো ব্যবহার হতো আপনি বলছিলেন, কিন্তু সেই ব্যবহারের এখন অনেকাংশে কমে গিয়েছে। সেই ব্যাগ বাজারে এখন আর খুব একটা দেখাও যায় না, কাপড়ের ব্যাগ বা কাগজের তৈরি ব্যাগ যেটি বলছিলেন। সুপার শপের ক্ষেত্রে হয়তো বাস্তবায়ন করা কিছুটা সহজ হবে, বাজারের ক্ষেত্রে আসলে বাস্তবায়নটা সহজ হবে কিনা সেরকম ভাবে? বাজারের ক্ষেত্রে এটি বাস্তবায়নে তো সহজ হবে না। আমি অবশ্যই বলছি যে পলিথিনের কতগুলো ক্যারেক্টারিস্টিক্সের কারণে সে সহজে পরিবহনযোগ্য, তাকে সুলভে পাওয়া যেত অথবা বিনামূল্যে পাওয়া যেত, তার উৎপাদন সহজ ছিল, পানির সাথে সে তার যে ইন্টারেকশনটা অর্থাৎ ভিজা জিনিসগুলো পরিবহনে সহজ হতো। এই কতগুলো ক্যারেক্টারিস্টিক্সের কারণে সে অনেকটা স্মার্ট ওয়েতে বাজার দখল করেছে। পলিথিনকে ফেজ আউট করতে হলে তার থেকে স্মার্টার কোনো পণ্য আমাদেরকে নিয়ে আসতে হবে, যেটির ওই গুণাগুণ থাকবে, দামে কম থাকবে, সহজে পাওয়া যাবে, সহজে পরিবহন করা যাবে এবং হাতের নাগালে উৎপাদন করা যাবে। এই ধরনের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স লাগবে এবং সেগুলো অবশ্যই যে শুধু পাটের বা কাপড়ের তৈরি বিষয় তা না, কারণ কাপড় এবং পাটের তৈরি যে ব্যাগগুলো সেগুলো দিয়ে আমরা মোড়ক কিন্তু করতে পারবো না সব জায়গায়। অনেক খাদ্যদ্রব্য আছে যেগুলো ভিজা থাকে। সো আমাদেরকে এমন একটা টাইম ওয়েটেড একটা জিনিস তৈরি করতে হবে যেটি এই ভিজা জিনিসগুলোকেও মোড়কজাতকরণে সহজ হয়, কিন্তু প্রকৃতিতে গেলে বা আমরা যখন এটি ব্যবহার শেষ করব সেটি যাতে পরিবেশকে ক্ষতি না করে, এটি ডিগ্রেডেবল অবস্থা যায়। অর্থাৎ ডিগ্রেডেবল কোনো একটা ম্যাটেরিয়াল যেটি কয়েক ঘন্টা ধরে ভিজলে এটি ওই খাদ্যের সাথে মিশে যাবে না, কিন্তু পরবর্তীতে এটি সহজে ম্যানেজ করা যাবে। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো এই পলিথিনের ব্যবহার যত না আমাদের ক্ষতি করছে তার চেয়ে বেশি ক্ষতি করে ফেলছে আমাদের এটিকে আমরা ম্যানেজমেন্টের আওতায় না নিতে পারার কারণে। আমরা মাত্র টোটাল ওয়েস্টের 10% পলিথিন আমাদের উৎপাদিত হয়, কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে তার চেয়ে বেশি পলিথিন ব্যবহার করে, কিন্তু তারা ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করে। আমরা ম্যানেজমেন্ট বলতে গার্বেজে ফেলে দেওয়া, নদী খাল বিলে ফেলে দেওয়াকে বুঝতে পারছি। এই জায়গাতেও আমাদের খেয়াল রাখতে হবে। শেষ প্রশ্ন একটু জানতে চাই যে আপনি ম্যানেজমেন্টের কথা বলছিলেন, সেই ম্যানেজমেন্টের সূত্র ধরে একটু বলতে চাই যে বাজারে বন্ধ করার আগে কি কারখানায় উৎপাদন বন্ধ করার দিকে নজর দেওয়া বেশি জরুরি ছিল কিনা? অবশ্যই যারা এখন এই পলিথিন উৎপাদনের ক্ষেত্রে এটি একটি সার্কুলার ইকোনমিতে মোটামুটি আছে এখন। সো এটির সাথে লাইভলিহুড আছে, এটির সাথে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিগুলো আছে। ওই জায়গা থেকে এটি কম্প্রিহেন্সিভ ওয়েতে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং সরকার সেটি করছেন। যেহেতু এটি একটা ওয়ার্কিং কমিটি আছে, সেই ওয়ার্কিং কমিটির সাথে আমিও কাজ করছি। সরকারের এই পরিকল্পনাটি আছে, কিন্তু একটু সময় দিতে হবে, সময় লাগবে। উৎপাদনের সাথে যারা সম্পর্কিত তাদেরকে আসলে ডিগ্রেডেবল অন্য পরিবেশ বান্ধব অন্য উৎপাদনের দিকে তাদেরকে নিয়ে যেতে হবে। প্রয়োজনে তাদেরকে পরিবেশ বান্ধব উৎপাদন, এই যে ব্যাগ উৎপাদনের জন্য প্রণোদনা দিয়ে পলিথিন উৎপাদন থেকে তাদেরকে ফিরিয়ে বায়োডিগ্রেডেবল উৎপাদনের দিকে নিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ আমরা কথা বলছিলাম পলিথিন কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদারের সঙ্গে। আজ এ পর্যন্তই। অন্য কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।